ক্রিস, টিভিটা একটু চালা না, আইপিএল শুরু হচ্ছে তো আজ থেকে। ভুলে গেছিস নাকি? ক্রিস, নিচের ঘরে বসে এক মনে অনলাইন শপিং সাইট সার্ফ করছিল চিত্রা। কুশের হাঁকডাক শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো বসার ঘরে, আর এসেই স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল। ক্রিস, এই ক্রিস। ওদিকে ডাকতে ডাকতে কুশও নেমে এসেছে নিচে। চিত্রার দৃষ্টি অনুসরণ করে সোফার দিকে তাকালো সেও। সোফার ওপরে একটা অদ্ভুত ভঙ্গিতে বসে রয়েছে ক্রিস। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাকিয়ে রয়েছে সোফার ওপরের দেওয়ালে। দেওয়ালটায় ঝুলছে কদিন আগেই কিনে আনা নতুন মুখোশটা, আর তার দিকেই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সে। ক্রিস, বাবা কখন থেকে তোকে ডাকছে, সাড়া দিচ্ছিস না কেন? কি রে? সামনে দাঁড়িয়ে ডাকার পরেও যখন ক্রিসের কোনো ভাবান্তর ঘটল না, ছেলের দু কাঁধে হাত দিয়ে একবার ঝাঁকুনি দিল চিত্রা। ক্রিসকে দেখে মনে হলো যেন গভীর ঘুমের অতল থেকে এইমাত্র জেগে উঠল সে। ডাকছিলে বাবা? বোঝো, হ্যারি ডিয়ে ডাকছিলাম। ডেকে ডেকে গলা ধরে গেল। উনি মুখোশের ধ্যানে মগ্ন ছিলেন। আইপিএল আছে, ভুলে গেছিস? ওহো, শুরু হয়ে গেল নাকি? আরে সেজন্যই তো ডাকছিলাম। আর কোনো কথা না বলে দুদ্দার করে সিঁড়ি ভেঙে ওপরে চলে গেল ক্রিস। নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল মরীচিকা আবার হাজির নতুন একটা গল্প নিয়ে। আজ আমরা শোনাব লেখিকা সুরঞ্জনা মুখোপাধ্যায়ের লেখা একটা গল্প। লেখিকার লেখা গল্প আমরা এর আগেও শুনিয়েছি, সেই গল্প আপনারা ভালোবেসেছেন। যারা এখনও শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আর যারা তার লেখা পড়তে চান তারা সংগ্রহ করতে পারেন লেখিকার বই অমানিশা। তবে তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো, আর হেডফোন লাগিয়ে বসে পড়ুন গল্প শুনতে। শুরু করছি আজকের গল্প, লেখিকা সুরঞ্জনা মুখোপাধ্যায়ের লেখা সনাতন মাহাতোর মুখোশ। 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা পুরোটাই নিজের হাতে সাজিয়েছে চিত্রা। কোন ঘরের কি রং হবে, তার সঙ্গে মানানসই পর্দা, আসবাব, শোপিস, কোন দেয়ালে কি ফটোগ্রাফ থাকবে, সমস্তটাই নিজে নিখুঁতভাবে প্ল্যান করে করেছে সে। ইন্টেরিয়ার ডিজাইনের প্রতি তার এত ঝোঁক দেখে কুশাঙ্কুর তাকে অনেকবার বলেছিল শখটাকে পেশায় পরিণত করতে, কিন্তু চিত্রা রাজি হয়নি। ঘর সাজানোর শখটা এখন রীতিমতো অবসেশনে পরিণত হয়েছে চিত্রার। অনলাইন শপিং সাইটগুলো থেকে সে প্রায়ই ঘর সাজানোর সরঞ্জাম কেনে। কোথাও বেড়াতে গেলেও শাড়ি গয়না ছেড়ে তার একমাত্র মনোযোগ বিভিন্ন সুভেনিরের ওপর। কুশ একটু বিরক্ত হলেও মুখে কিছু বলে না, আর বলেও যে খুব লাভ হয় তাও নয়। ড্রয়িং রুমের সোফার উপরের দেওয়ালে লাগানো এই নতুন মুখোশটাও চিত্রারই পছন্দ করে কেনা। একটু ভয়ঙ্কর কিন্তু বেশ আকর্ষণীয়, একটা এথনিক ফিল আছে মুখোশটায়, দারুণ মানিয়েছে ওখানে। আসলে এই শীতের ছুটিতে পুরুলিয়া বেড়াতে গিয়েছিল ওরা। অযোধ্যা হিলটপের উপরে সুন্দর ছিমছাম রিসোর্ট, মনোরম পরিবেশ। শহরের তুলনায় শীত অনেকটাই বেশি। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে হাঁটতে বেরিয়েছিল দুজনে। কৃষাণও তখনও ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে। অনেক ডাকাডাকি করেছিল চিত্রারা, কিন্তু ওর ঘুম ভাঙেনি। কাঁধে ক্যামেরা ঝুলিয়ে উৎসুক দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছিল কুশাঙ্কুর। কয়েক পা এগোলেই সামনের জঙ্গলের গায়ে কয়েক ঘর আদিবাসীর বাস। মাটির বাড়িগুলো ইতস্তত ছড়ানো, রাস্তায় লোকজন নেই। কুশাঙ্কুর পরপর কয়েকটা ছবি তুলল, জঙ্গলের, মাটির কুঁড়ে ঘরের, চিত্রার। আরও কিছুটা হাঁটার পরে ডান দিকে একটা ছোট্ট কুঁড়ে ঘর চোখে পড়ল।
মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অন্য বসত বাড়িগুলোর মতো অতটা ঝকঝকে তকতকে নয়। দেখে মনে হলো কেউ থাকে না সেখানে। মাটির দেওয়ালের গায়ে কি সব ছোট ছোট নকশা আঁকা। একধারে একটা ছোট কাঠের দরজা, ভেজানো। কৌতূহলবশত চিত্রা এগিয়ে গেল সেদিকে। কুশ, একবার এদিকে এসো। এগুলো কি বুঝতে পারছো? কি বুঝবো? কয়েকটা ওই আলপনা টাইপের ডিজাইন তো। এগুলো শুধু ডিজাইন নয় কুশ, যদি খুব ভুল না হয় তাহলে এগুলো সিন্ধু লিপি। মানে বুঝতে পারছো, সিন্ধু সভ্যতা। কথা শেষ করে কুশের উত্তরের অপেক্ষা করল না চিত্রা। সে ইতিহাসের ছাত্রী, তাই স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা তার কাছে বেশ আগ্রহের। ট্র্যাকস্যুটের পকেট থেকে তাড়াতাড়ি ফোন বের করলো চিত্রা। খুব মনোযোগ সহকারে কিছুক্ষণ খুটখাট করলো। ইস, একদম নেটওয়ার্ক নেই, না হলে এক্ষুনি একবার মিলিয়ে দেখা যেত। কি করি? তুমি কয়েকটা ছবি তুলে রাখো তো। নিজের ক্যামেরায় কয়েকটা ছবি তুলে নিল কুশ। ঠিক সেই সময়ে ভেজানো দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। ছোটোখাটো রুগাশুকা চেহারা, পরনে নোংরা গেঞ্জি আর লুঙ্গি, কাঁধে তেলছিটে গামছা, তামাটে মুখে অজস্র বলি রেখার কাটাকুটি। কুতকুতে চোখ দুটো কুঁচকে তিনি আপাদমস্তক জরিপ করছেন দুজনকে। কুশের হাতে তখনও ক্যামেরাটা ধরা। একটু অস্বস্তি হলো তার। আদিবাসীরা এমনিতে শান্ত নির্ঝঞ্ঝাট প্রকৃতির, কিন্তু শহুরে লোকেদের তারা খুব একটা পছন্দ করে না। ও না বলে ছবি তুলছিল, সেই নিয়ে যদি লোকটা অশান্তি করে। চিত্রার হাত ধরে এক পা করে পিছিয়ে আসছিল কুশ, কিন্তু বাস্তবে সেসব কিছুই হলো না। বৃদ্ধ হঠাৎ মিহি গলায় বলে উঠলেন, মুখস্থ লিবি কিনে বাবু? কথাটা বলে কুশ আর চিত্রার উত্তরের অপেক্ষা করলেন না তিনি। আবার ঘরের ভিতরে চলে গেলেন। একটু ইতস্তত করেও মুহূর্ত কয়েক দাঁড়িয়ে রইল ওরা। আবার বেরিয়ে এলেন বৃদ্ধ। এবার তার হাতে একটা বড় সড়ো ঝুড়ি, আর ঝুড়ি ভর্তি রংচঙে মুখোশ। শীর্ণ শরীরে ভারী ঝুড়ি টেনে আনার পরিশ্রমে এই ঠান্ডাতেও তার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। গামছা দিয়ে কপালটা মুছে নিয়ে উবু হয়ে ঝুড়ির সামনে বসলেন তিনি। বেলা হলে হোটেলটোর সামনে বসি গিয়ে, সকালটোতে তো কেউ তেমন আসে লাই। ইতিমধ্যেই বৃদ্ধের ঝুড়ির সামনে হাঁটু মুড়ে বসে পড়েছে চিত্রা। মুখোশগুলো উল্টে পাল্টে দেখছে। ওর চকচকে চোখ দুটো দেখে মনে হচ্ছে দীর্ঘদিন পরে লুকোনো কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। দেখো তো কুশ, এটা কেমন লাগছে? ড্রয়িং রুমের দেয়ালে বেশ মানাবে বলো। একটা মুখোশ হাতে নিয়ে কুশের দিকে হাসি মুখে চেয়ে আছে চিত্রা। মুখোশটার দিকে তাকিয়ে বেশ অস্বস্তি হলো কুশের। মুখোশটা কোনো দেবদেবীর নয়, রাক্ষস বা অসুরের মুখোশ। কুচকুচে কালো রঙের গোল মুখে সাদা ঝকঝকে দাঁতের শাড়ি। দুই দিকে দুটি সদন্ত বেরিয়ে এসে মুখোশের ভয়াবহতা যেন আরো বাড়িয়েছে। লাল টকটকে রঙে কপাল এবং কান আঁকা। বেমানান হলুদ রঙের চোখ দুটো যেন ভাঁটার মতো জ্বলছে। আগের দিন চড়িদা গ্রামে গিয়েও এরকম অনেক মুখোশ চোখে পড়েছিল ওদের। কথায় কথায় স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে জেনেছিল এই মুখোশগুলো সাধারণত ছৌ নাচ দেখাতে ব্যবহৃত হয়। পর্যটকরা কেউ কেউ নেহাত শখের বশে আর ঘর সাজানোর জন্য কেনে, তবে বেশিরভাগ মানুষজন দেবদেবী বা সাঁওতাল মূর্তি কিনতেই পছন্দ করেন। রাক্ষস বা অসুরের মুখোশ ঘরে টাঙিয়ে রাখার মানুষ হাতে গোনা। এসব কি নিচ্ছ?
দেবদেবীর মুখোশ নাও না। আরে বাবা, দুর্গা কালীর মূর্তি তো গড়িয়াহাটেই হাজার একটা পাওয়া যায়, কিন্তু এই মুখোশগুলো দেখো, একটা ট্রাইবাল টাচ আছে। এই জিনিস সচরাচর তুমি কলকাতায় পাবে না। কুশ কিছু একটা বলতে গিয়েও ব্যাপারটা খেয়াল করেই থেমে গেল। বৃদ্ধের ঝুড়ির মধ্যে সবকটা মুখোশই অসুর বা ওই জাতীয়। দেবদেবী অথবা মানুষের মুখোশ একটাও নেই, অথচ ওই মুখোশগুলোর চাহিদাই তো সবচেয়ে বেশি। অদ্ভুত তো। এটো লিয়ে যা কিনে, ঘরটাতে কেউ নজর দিতে পারবে গলাই। কুশ প্লিজ একবার দেখো না, না এই একটাই নেব। উহ, নাও আর কি। দাদা, কত দাম এটার? 10 টাকা বাবু। টাকার অঙ্কটা শুনে যথেষ্ট অবাক হয়েছে দুজনে, কিন্তু মুখে সেই ভাব ওরা প্রকাশ করল না। আপনার বাড়ি কোথায়? এত সুন্দর মুখোশ বানান, অথচ কাল চড়িদাতে তো আপনাকে দেখতে পাইনি। ওখানে বসেন না? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়ল, তারপর ঘাড় ঘুরিয়ে পিছনে জঙ্গলের দিকে আঙুল দেখালো। ওখানটায় মোর ঘরটু বটে। দাম মিটিয়ে ফেরার পথ ধরল ওরা। চিত্রার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। হাঁটতে হাঁটতে অনর্গল কথা বলছিল সে। দেখলে এই ভদ্রলোকের কাছে মুখোশের দাম কত কম। আসলে চড়িদাতে এত টুরিস্ট যায় না, তাই দোকানদাররা সব লুটে পুটে নেয়। কিন্তু দেখো, কুশ অবশ্য চিত্রার কথাগুলো শুনেও শুনছিল না। ফিনিশিং, অদ্ভুত একটা অস্বস্তি হতে শুরু করেছে তার। খটকা লাগছে। মুখোশের সূক্ষ্ম কাজের তুলনায় দামটা যেন অতিরিক্ত কম। চিত্রাকে অবশ্য কিছু বলেনি সে। পুরুলিয়া থেকে ফিরেই মুখোশটা ড্রয়িং রুমের দেওয়ালে টাঙিয়েছে চিত্রা। আর তারপর থেকেই একটা অদ্ভুত পরিবর্তন এসেছে কৃষের মধ্যে। কিন্তু আজ যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেল। যে ছেলে এত খেলা পাগল, সে আইপিএল এর কথা বেমালুম ভুলে গেল। তাছাড়া মা বাবার ডাকও যে তার কানে পৌঁছেছে তাও তো নয়। কুশও ওপরে যাওয়ার জন্য পিছন ফিরেছিল, চিত্রা ডাকলো ওকে। কুশ, 1 মিনিট, একটু শোনো। তোমার আবার কি হলো? তাড়াতাড়ি বলো, ওদিকে খেলা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আজ প্রথম নয় কুশ, আমি এর আগেও ওকে দেখেছি এভাবে। ও সোফার ঠিক এই জায়গাটাতে বসে হাঁ করে ওই মুখোশটার দিকে তাকিয়ে থাকে। আর সত্যি সত্যি এই সময় না ওর কোনো বাহ্য জ্ঞান থাকে না যেন। ওকে কেউ ডাকলে শুনতে পায় না, বুঝতে পারে না, সাড়া দেয় না, কেমন একটা হয়ে থাকে। এতটা বাড়াবাড়ি হয়তো এর আগে হয়নি, কিন্তু তবু ব্যাপারটা কি একেবারে উড়িয়ে দেওয়ার মতো। আরে বাবা, ক্রিস ছেলে মানুষ, আর্টিস্টিক কোনো অবসেশন হয়েছে হয়তো। ছবি তো ভালোই আঁকে, কোনোদিন নিখুঁতভাবে এঁকে একেবারে তাক লাগিয়ে দেবে হয়তো, তাই স্টাডি করছে। এসব নিয়ে তো ভেবো না। তার ছেলের ভঙ্গিতে কথাগুলো বলেই ওপরে চলে গেল কুশ। কিন্তু ওর যুক্তিগুলো বড্ড ঠুনকো মনে হলো চিত্রার। খুব বেশি দিন অবশ্য ব্যাপারটাকে আর হালকাভাবে নিতে পারল না কুশ। একই ঘটনার পুনরাবৃত্তি বারবার হতে লাগলো। অবসর সময় তো বটেই, পড়াশোনার মাঝেও উঠে গিয়ে সোফায় বসে মুখোশটার দিকে একভাবে তাকিয়ে থাকে কৃষ। কুশ আর চিত্রা একজন মনোবিদের সঙ্গে পরামর্শ করল। মনোবিদ কৃষকে কিছু ওষুধ প্রেসক্রাইব করলেন, নিয়মিত কাউন্সেলিং সেশন রাখতে শুরু করলেন, কিন্তু সমস্যার শিকড়ে পৌঁছতে পারলেন না। আর এইসবের মাঝেই চিত্রা খেয়াল করল ব্যাপারটা। মুখোশটাকে আগের তুলনায় আয়তনে বেশ বড় লাগছে হঠাৎ। মুখোশের আশেপাশের দেওয়ালেও অদ্ভুত একটা গাঢ় লাল রং। দেখে মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ওপটু হাতে রঙের শিশি উল্টে দিয়েছে। রংটা দেখে গা শিরশির করে উঠল চিত্রার। মনে হলো দেওয়ালে যেন চাপ চাপ রক্ত লেগে রয়েছে। কি করবে বুঝে উঠতে পারল না সে। অথচ
কুশকে কিছু বলতেও পারল না। পরের দিন রবিবার, একটা কুইজ কম্পিটিশনের জন্য সকালেই বেরিয়ে গিয়েছে কৃষ। চিত্রা আর কুশ মিলে মাসকাবাড়ি বাজারের ফর্দ তৈরি করছিল। হঠাৎ একটা টিকটিকির ডাকে চমকে উঠল দুজনে। ডাকটা টিকটিকির বটে, তবে শব্দটা স্বাভাবিকের তুলনায় অনেকটা জোরে। একসঙ্গে মুখোশটার দিকে তাকালো ওরা। দেখল একটা টিকটিকি মুখোশের মুখের একদম কাছে। বিপদ সীমা অতিক্রম করতেই মুহূর্তের মধ্যে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটল। মুখোশের মুখের ভিতর থেকে একটা লম্বা সরু চেরা জিভ বেরিয়ে এলো। তারপর টিকটিকিটাকে এক টানে ছিনিয়ে নিয়ে গেল দুই দাঁতের ফাঁকের অন্ধকারে। কয়েকবার কচমচ করে চিবোনোর শব্দ। পুরো ঘটনাটা ঘটতে সময় লাগলো বড় জোর কয়েক সেকেন্ড। তারপর আবার সব নিস্তব্ধ, একদম আগের মতো। শুধু মুখোশের সাদা দাঁতের শাড়ির উপর এখন কিছুটা কাঁচা রক্ত লেগে। আতঙ্কে দম বন্ধ হয়ে এলো দুজনের। তুমি বুঝতে পারছো কুশ, আমি কি সাংঘাতিক ভুল করে ফেলেছি? এটা কোনো সাধারণ মুখোশ নয়। আচ্ছা, আমার কৃষির কিছু হবে না তো? ওর কোনো ক্ষতি হবে না তো? হে ভগবান, আমি কি বিপদ নিয়ে এলাম ডেকে। শান্ত হও চিত্রা, কিচ্ছু হবে না কৃষের। আজ ও বাড়িতে আসার আগেই আমরা মুখোশটা নষ্ট করে ফেলবো, কেমন? এতটা কি সহজ হবে? হ্যাঁ রে বাবা, এত চিন্তা করো না। দাঁড়াও, এক্ষুনি নামাচ্ছি। সোফার উপর উঠে দাঁড়িয়ে মুখোশটাকে দেওয়াল থেকে নামানোর চেষ্টা করলো কুশ, কিন্তু মুখোশটা এক চুলও সরল না। এমনভাবে সেটা দেওয়ালে আটকে বসেছে, মনে হচ্ছে যেন ওটা দেওয়ালের গায়ে খোদাই করা। কয়েকবার বিফল হওয়ার পরে অধৈর্য হয়ে উঠল কুশ। মুখোশটার মুখ লক্ষ্য করে একটা ঘুষি মারল, আর সঙ্গে সঙ্গেই আর্তনাদ করে উঠল। এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়েছে কুশ। ওর 4টে আঙুল কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। আঙুলের উপর দাঁতের দাগ স্পষ্ট। মুহূর্তের জন্য মুখোশটা কুশের মুঠো করা হাতটা কামড়ে ধরেছিল। আমি বলেছিলাম কুশ, এতটা সহজ হবে না সবটা। চিত্রার গলার স্বর এখন একেবারে শান্ত। মুহূর্ত কয়েক আগের সেই বিহ্বলতা এখন আর নেই। নেমে এসো, আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে। আজ বিকেলে পুরুলিয়া এসে পৌঁছেছে চিত্রা আর কুশ। আগের বারের সেই রিসর্টেই এসে উঠেছে ওরা। সপ্তাহখানেক আগে সেই ঘটনাটার পর দুজনে ঠিক করেছিল এই মুখোশের আড়ালের কাহিনীটা খুঁজে বের করতে হবে, না হলে এই সমস্যার সমাধান করা অসম্ভব। আর সেই জন্যই পুরুলিয়ায় এসেছে ওরা। কৃষকে কুশের মায়ের জিম্মায় দিয়ে ওরা চলে এসেছে। রিসর্টের ঘরে এসে একটু ফ্রেশ হয়ে কুশ আবার ছুটল রিসেপশনে। লোকটার খোঁজ পেতে গেলে রিসর্টে আর তার আশেপাশে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। চিত্রা, এই চিত্রা, দরজা খোলো। চিত্রা। চিত্রা কতক্ষণ ঘুমিয়েছিল কে জানে। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। তাড়াতাড়ি দরজা খুলে দেখল কুশ বিরক্ত মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি গো, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? অনেকক্ষণ ধরে ডাকছিলে, চোখটা লেগে গিয়েছিল আসলে। এই অসময়ে ঘুমোচ্ছিলে? শরীর খারাপ নাকি? ওসব ছাড়ো, কিছু জানতে পারলে? কেউ কিছু বলতে পারলো? হ্যাঁ, কিছু ইনফরমেশন পেলাম। কি? মাঝে মাঝে একটা লোক আসে, নাম সনাতন মাহাতো। নিজের খেয়ালে আসে, আবার মাঝে মাঝে বেশ কিছুদিন করে গায়েব হয়ে যায়। ওই কুঁড়ে ঘরের পেছনে জঙ্গলের ওই দিকে থাকে। তবে সঠিক ঠিকানা কেউ বলতে পারলো না। জঙ্গলের ওদিকে লোকজন খুব একটা যায় না।
বরং ভয়ে বেশ এড়িয়েই চলে। মানে কেন? কি জানি, জঙ্গলের ওপারে গ্রামের নামটাও কেউ ঠিকঠাক বলতে পারল না। ওখানে নাকি দিনের বেলা গেলে কাউকেই পাওয়া যাবে না, সব নানা ধান্দা এদিক ওদিক কাজে যায়। রাত হলেই গ্রামে মুখোশ তৈরির কাজ শুরু হয়। যেতে হলে তখনই যেতে হবে। যাবে ভাবছো? গেলেই হয়, কিন্তু নেটওয়ার্কের যা ছিঁড়ি, ফোনের ম্যাপ তো কাজ করবে না। আন্দাজে যেতে হবে। যদি কপাল গুনে কোনো মানুষজন দেখা যায়, বড়জোর তাকে জিজ্ঞাসা করা যেতে পারে, কিন্তু হাত গুটিয়ে ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা কটার দিকে বেরোবো? রাতে খেয়ে দিয়ে বেরোবো, ওই 11টা নাগাদ। পাওয়ার ব্যাংক, জলের বোতল, এসব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে একটা ব্যাগে ভরে নিও। ঠিক আছে। রাত 11টার কিছু পরে রিসর্ট থেকে বেরোলো কুশ আর চিত্রা। হাঁটতে লাগলো আগের দিনের সেই রাস্তায়। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দ্রুত গতিতে হাঁটছিল ওরা। রাস্তাটা সোজা কিছুটা গিয়ে ডান দিকে বেঁকে গিয়েছে। বেশ কিছুটা হাঁটার পর চিত্রার চোখে পড়ল সামনে কিছুটা দূরত্বেই একজন হেঁটে যাচ্ছে। কুশের পেটে কনুই দিয়ে খোঁচা মারল চিত্রা। ইশারায় সামনের লোকটাকে দেখালো। ইঙ্গিত বুঝতে পেরে কিছুটা দৌড়ে লোকটার প্রায় কাছাকাছি এসে পড়ল কুশ। শুনছেন? এক্সকিউজ মি। একবার ডাকতেই লোকটা পিছন ফিরে তাকালো। লম্বা দুহারা চেহারা। কুশের দিকে তাকিয়ে অমায়িকভাবে হাসল সে। আমায় ডাকছেন? চিত্রাও এসে দাঁড়িয়েছে কুশের পাশে। কুশ লোকটাকে বলল, হ্যাঁ, আসলে আমি আর আমার স্ত্রী এদিকের মুখোশ গ্রামটা দেখতে এসেছিলাম। চরিদা গ্রামকে সবাই এক ডাকে চিনলেও এই গ্রামের খোঁজ তো কেউ খুব একটা জানে না। খেপেছেন মশাই? যতদিন এই গ্রাম লোকচক্ষুর আড়ালে থাকে ততই ভালো, না হলে ভ্লগারদের উৎপাতে আর টিকতে পারা যাবে কই। আমিও তো ওই গ্রামেই থাকি। তাই? তাহলে তো খুব ভালোই হলো। আমরা একটু ঘুরে দেখবো গ্রামটা। আপনি একটু গাইড করবেন আমাদের? সে করতেই পারি, কিন্তু একটাই শর্ত, কোনো ছবি বা ভিডিও কিন্তু তোলা যাবে না। এক কথাতেই রাজি হয়ে গেল ওরা। লোকটা বেশ মিশুকে। ওর নামটা খুব অদ্ভুত, হৃদয়। এই গ্রামেও চরিদা গ্রামের মতোই ঘরে ঘরে মুখোশ বানানো হয় ঠিকই, কিন্তু এখানে যে মুখোশগুলো বানানো হয়, হলফ করে বলতে পারি আর কোথাও সেই ধরনের মুখোশ কিছুতেই পাবেন না। যেমন? যেমন ধরুন শত্রুনাশ মুখোশ। ও জিনিস বাড়িতে রাখলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, উল্টে যে আপনার ক্ষতি করতে যাবে তারই চরম ক্ষতি হবে, এমনকি মৃত্যু হওয়াও অসম্ভব নয়। তারপর ধরুন মিত্রবশ মুখোশ। আমরা অনেক সময় নানা কারণে আমাদের কাছের বন্ধুদেরকে হারিয়ে ফেলি। এই মুখোশ কোনোদিন বন্ধুদের ভুলতে দেয় না। আপনার পরম বন্ধুদের বশ করে আপনার চারপাশের বৃত্তের মধ্যেই তাদেরকে আবদ্ধ রাখবে, কোনোদিন ছেড়ে যেতে দেবে না। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। হৃদয়ের কথা শুনতে শুনতেই গ্রামের ভেতরে এসে পড়েছে ওরা। রাস্তার দুধারে সারি সারি কুঁড়ে ঘর। মাটির ঘরের ভেতরে লণ্ঠন জ্বালিয়ে বসে মানুষজন এক মনে মুখোশ বানাচ্ছে। ইতস্তত ছড়িয়ে আছে আঠা, কাপড়ের টুকরো, ভেজা কাপড়, মাটির ডেলা। খুবই সাধারণ দৃশ্য, নতুনত্ব বা বৈচিত্র্য কিছুই নেই। তা সত্ত্বেও চিত্রার ভয় লাগলো। এতক্ষণ ধরে অশৈলী কিছু মুখোশের বিবরণ শুনেই হোক, বা ঘরে কয়েকদিন আগে ঘটে যাওয়া অতি প্রাকৃত ঘটনাগুলোর জন্যই হোক, চিত্রার খুব ভয় করতে লাগলো। আচমকা এক জায়গায় এসে থামল হৃদয়। ডান দিকে মাথার ওপর গোল ছাউনি দেওয়া পথিকদের বিশ্রাম নেওয়ার জায়গা। হৃদয় সেদিকে এগিয়ে গেল। আসুন, ওখানে বসে গিয়ে অনেকটা হাঁটা হলো, এবার একটু বসে কথা বলা যাক। বলছি, যদি কিছু মনে না করেন
আপনাদের ফোনের আলোটা জ্বালিয়ে রাখবেন। ওরা তিনজন গিয়ে বসলো সেই ছাউনি ঘেরা জায়গাটায়। চিত্রা আর কুশ মুখোমুখি, কুশের পাশে বসলো হৃদয়। চিত্রা খেয়াল করলো বেশ কিছুক্ষণ হলো কোনো ঘর বাড়ি চোখে পড়ছে না, কোনো আলো দেখা যাচ্ছে না। শেয়ালের ডাক আর ঝিঝি পোকার গানে পরিবেশটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। দুদিকে দুটো ফ্ল্যাশ লাইট জ্বলছে, তাতে অন্ধকার কিছুটা কেটেছে বটে, কিন্তু হৃদয়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনারা কি সনাতন মাহাতোর খোঁজে এসেছেন? দুজনেই চমকে উঠল। এতক্ষণ ধরে তো ওরা কেউ নামটা উচ্চারণ করেনি। হৃদয় তাহলে জানলো কি করে? হৃদয় বোধহয় ওদের মনের কথা টের পেল। ভাবছেন জানলাম কি করে? না না মশাই, আমি কোনো রকম ভেলকি টেলকি দেখাই না। আসলে বাইরের জগতের সঙ্গে তো ওই একজনেরই যোগাযোগ আছে, বাকি কেউ তো আর বাইরে গিয়ে মুখোশ বিক্রি করে না। এত এত মুখোশ তৈরি হয় অথচ কেউ বিক্রি করে না, কি বলছেন? না, ওই যে বললাম, শুধু সনাতন মাহাতো ছাড়া আর কেউ মুখোশ বিক্রি করে না। আর সনাতন শুধু এক ধরনের মুখোশই বানাতে পারে, পাপ বিঘ্ন মুখোশ। মাঝে মাঝে সেগুলো ঝুড়িতে ভরেই ওই হোটেলের সামনে গিয়ে বসে, কারুর পছন্দ হলে কেনে, তারপর বাকিগুলো আসার পথে ওই জঙ্গলের মধ্যে কোথাও ফেলে দিয়ে চলে আসে। মানে কষ্ট করে মুখোশ বানিয়ে সেগুলো বিক্রি না হলে ফেলে দিয়ে আসে? কি করবে বলুন, একজনের পাপ বিঘ্ন মুখোশ তো আর অন্য কাউকে গছানো যায় না। তা আমাদের কোন পাপের জন্য এই পাপ বিঘ্ন মুখোশটা গুছিয়ে আমাদের সর্বনাশ ডেকে আনলো শুনি? অন্ধকারে হৃদয়ের অভিব্যক্তি ঠিক বোঝা গেল না। কিছুক্ষণ সকলে একেবারে চুপচাপ। তারপর হৃদয়ে নিস্তব্ধতা ভাঙল। তার জন্য তো আগে মুখোশ খোলা মুখোশ প্রয়োজন। এগুলো জোড়ায় পাওয়া যায়। এই তো এখন আমার কাছেই এক জোড়া আছে, নিন, দুজনে মুখোমুখি বসে তারপর পড়বেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্যান্টের ব্যাক পকেট থেকে একজোড়া মুখোশ বের করে একটা কুশকে আর একটা চিত্রাকে দিল হৃদয়। মুখোশ দুটো দেখতে একেবারে ম্যাসকারেড মাস্কের মতো। ক্যাটস আই গ্লাসের মতো দেখতে মাস্কগুলোর চার ধারে চুমকি দিয়ে কারুকার্য করা। হৃদয়ের কথায় বোধহয় একরকম আদেশের সুর ছিল। বিনা বাক্য ব্যয় তার কথা মতো মুখোশ দুটো পরে নিল দুজনে। চারপাশের সব কিছু অন্ধকার হয়ে গেল হঠাৎ, যেন সিনেমা শুরুর আগে কালো পর্দা নেমে এসেছে। কুশের মনে হলো সে যেন অন্ধ হয়ে গেছে। তারপরেই তার চোখের সামনে ফুটে উঠল একটা দৃশ্য। চারজনের একটা পরিবার, বাবা মা আর দুই বোন। পাহাড়ে বেড়াতে এসেছে তারা। বড় মেয়েটার পরনে হলুদ সালোয়ার কামিজ, অসাধারণ সুন্দরী সে। ছোট বোন সেই তুলনায় সাদা মাটা। মেয়ে দুটোর বাবা তার ক্যামেরায় ছবি তুলে যাচ্ছেন পরপর, কখনো স্ত্রীর, কখনো দুই কন্যার, কখনো হলুদ জামার একার। সেই তুলনায় ছোট মেয়ের ছবি তোলা হচ্ছে না। মেয়েটার চোখ দুটো একবার ঝিকিয়ে উঠেই পরক্ষণেই নিভে গেল। সেই চোখে কয়েক মুহূর্তের জন্য ফুটে উঠল ক্রোধ, হিংসা, প্রতিশোধ স্পৃহা। দিদি, এই জায়গাটা একটু এসে দাঁড়া, দেখ কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। না, আর একটু পিছিয়ে যা। না, ওই ওই রডোডেনড্রনগুলোর দিকে একটু ঝুঁকে দাঁড়া। হ্যাঁ, আর একটু পেছো। তারপর সকলের অলক্ষ্যে মুখ্যম একটা ধাক্কা। দিদি সুন্দরী, পড়াশোনায় ভালো, তাই সব সময় সবার নয়নের মণি।
আর সুন্দরী না হলে, পড়াশোনায় মধ্যমানের হলে তাকে ভালোবাসাই যাবে না। তাই ভালোবাসার ভাগিদারকে বাঁচিয়ে রাখার ঝুঁকি নেয়নি সে। মেয়ে দুটোর মা বাবার মুখ সেভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু মেয়ে দুটোকে চেনা চেনা লাগছিল কুশের। কিছুতেই সে মনে করতে পারছিল না এই দুই বোনকে সে কোথায় দেখেছে। হঠাৎ মনে পড়ল চিত্রার বাড়িতে ওর ঘরের দেওয়ালে টাঙানো ছবিতে দুই বোনের অল্প বয়সের ছবি, পেছনে কাঞ্চনজঙ্ঘা। চিত্রা আর ওর মৃতা দিদি সংঘমিত্রা। চিত্রার চোখের সামনেও টুকরো টুকরো কয়েকটা দৃশ্য ফুটে উঠেছিল। একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে ঘুরছে, গল্প করছে। কথাবার্তা থেকে চিত্রা বুঝতে পারছে ছেলেটা এখনো বাঁধা ধরা চাকরি পায়নি, টিউশন করে সংসার চালায়। মেয়েটাও সমবয়সী, নিজের রোজগারের টাকা কিছুটা ছেলেটার হাতে তুলে দেয়, অভাবের সংসারে যতটুকু সাহায্য করা যায়। আচমকা বদলে গেল দৃশ্য। সন্ধ্যের পর শুনশান রাস্তায় ছেলেটার পথ আটকে দাঁড়ালো একটা মস্তান চেহারার লোক। কি খোকন, এখনো চাকরি জোটেনি মনে হচ্ছে? প্রেমিকার টাকায় গিলছো? হ্যাঁ, ছেলেটা দাঁড়িয়ে আছে কাঠ হয়ে। মস্তান অবশ্য তাকে বিশেষ পাত্তা দিল না, নিজেই বলে চলল, শোন ভাই, একটা কথা বলি, তোর ওই টুকটুকে প্রেমিকাটিকে আমার চাই, আর সেই কাজে আমায় সাহায্য করবি তুই। বদলে তোর যা দরকার আমি দেবো তোকে। কি? কখনো না। বাপের টাকার ক্ষমতার জোরে যা খুশি তাই করবে না? কি ভেবেছ কি? যার তিনজন বউ নিখোঁজ হয়ে যায় বিয়ের পরেই, তার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। সরো, রাস্তা ছাড়ো। হা, এত রাগ করতে নেই খোকন। শোন, আমার কথাটা শোন। আমার কথায় রাজি হলে তোরও লাভ, আমারও লাভ। মন দিয়ে শোন। চাকরি আর টাকার লোভ দেখিয়ে ছেলেটার শিরদাঁড়াটা কিনে নিতে বিশেষ সময় লাগে না তার। বদলে যায় দৃশ্য। ছেলেটা টিফিন বক্সে ভরে নিয়ে আসে মায়ের তৈরি করা মালপোয়া। মেয়েটাকে সেটা দেওয়ার আগে তাতে মিশিয়ে দেয় কড়া রোজের ঘুমের ওষুধ। পরের দৃশ্য, অচৈতন্য মেয়েটাকেই বিয়ে করছে সেই মস্তান। দৃশ্য বদলে যায় আবার। ছেলেটা খেতে বসেছে মায়ের সঙ্গে, তাদের মুখ বিষণ্ণ। ভাত নিয়ে নাড়াচাড়া করতে করতে ছেলেটার মা বলেন, কেন যে এমন হলো অত ভালো মেয়েটার সাথে? ওর উপর যে শান্তুর নজর ছিল তা তো বুঝতেই পারিনি। বিয়ের এক রাত কাটতে না কাটতেই মেয়েটা আত্মহত্যা করলো। বাকরুদ্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে বসে আছে দুজনে। চমক ভাঙল হৃদয়ের কথায়। বুঝলেন তো, আমরা কম বেশি সকলেই মুখোশ পরে থাকি। আমাদের আশেপাশের মানুষরা জানতেও পারে না, কিন্তু এই মুখোশ পরে একে অপরের সামনে বসলে আসল রূপটা ধরা পড়েই যায়। আর তাকে লুকোনো যায় না মশাই, তা সে যতই কদর্য হোক। চিত্রা আর কুশের ঠিক মাঝখানে একই সরল রেখায় দাঁড়িয়ে আছে হৃদয়। ওর হাত দুটো আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, ধীরে ধীরে নেমে আসছে ওদের গলা লক্ষ্য করে। একেবারে শেষ মুহূর্তে হুঁশ হলো দুজনের। একে অপরের হাত ধরে ছুটতে শুরু করলো ওরা। ছুটতে ছুটতে কখন যে ওরা রিসর্টে এসেছে, কিভাবে সেখান থেকে কলকাতা পৌঁছেছে, কারোরই মনে নেই। নিজের বাড়িতে বসার ঘরে ঢুকে দুজনেই এলিয়ে পড়েছে সোফায়। কুশের মা ঠাকুর ঘরে, বাবা মায়ের জন্য 2 গ্লাস জল নিয়ে এলো কৃষ। হঠাৎ বিকট একটা শব্দ। দেওয়ালে টাঙানো মুখোশটা হঠাৎ মাটিতে পড়ে গিয়েছে।
সাবধান করার আগেই কৃষ মুখোশটা তুলে নিল, টাঙিয়ে দিল দেওয়ালে, আর তারপরেই আচমকা কোনো অদৃশ্য শক্তিতে কৃষের মাথাটা নিজের মুখের ভিতর টেনে নিল মুখোশটা। কৃষ মুখোশের মুখটা একটু একটু করে বড় হচ্ছে, কৃষের মাথাটা একটু একটু করে ঢুকে যাচ্ছে তার ভেতরে। কোনো মুখোশে কি এরকম সুড়ঙ্গ পথ থাকা সম্ভব? আমাদের সঙ্গে কেন এমন হলো? ওকে বাঁচাও, কি হচ্ছে ভগবান? আমার ছেলেটাকে বাঁচাও কুশ। অসহায় ভাবে হাত পা ছুঁড়ছে কৃষ। চিত্রা আর কুশ ছুটে এসেছে নিজেদের একমাত্র সন্তানকে বাঁচাতে, প্রাণপণে ওর পা দুটো ধরে টানছে, বিলাপ করছে। একটু পরেই কৃষের দেহটা একেবারে নিশ্চল হয়ে গেল। কৃষের পা দুটো জড়িয়ে ধরে বিড়বিড় করছে চিত্রা। আমাদের বাপে, আমার বাপে, আমরা তোকে রাখতে পারলাম না। আমাদের বেঁচে থেকে কি হবে? আমাদের তো বাবা মা হওয়ার যোগ্যতাই নেই। কি করছেন বলুন তো? আরে পাটা ছাড়ুন, ছাড়ুন পাটা, আমার মহা মুশকিল তো। আরে ছাড়ুন। চিত্রা অবাক হয়ে চারপাশে তাকালো। কোথায় কলকাতা? কোথায় তার বাড়ি? সে তো এখনো সেই জঙ্গলের মধ্যেই। হৃদয়ের পা জড়িয়ে ধরে কাঁদছে পাগলের মতো। পাশে কুশও তাকিয়ে বসে আছে হতবাক হয়ে। ব্যাপারটা কি হয়েছে তা বুঝতে একটু সময় লাগলো ওদের। ধীরে ধীরে চোখ মুছে উঠে দাঁড়ালো চিত্রা। আমি বুঝতে পারছি আমরা কত বড় অন্যায় করেছি, কিন্তু এর কি কোনো প্রতিকার নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই? দাগি আসামিদেরও তো শাস্তির একটা সীমা থাকে, আর আমাদের পাপের মাসুল আমাদের ছেলেটাকে কেন দিতে হবে? এবার একটু হাসল হৃদয়। এই সামান্য আলোতেও চিত্রা বুঝতে পারল সেই হাসিতে শ্লেষ নেই, উপহাস নেই, ব্যঙ্গ নেই, আছে অদ্ভুত একটা প্রশান্তি। আছে তো, ওই জন্যই তো সনাতন পাপ বিঘ্ন মুখোশ বানাতো। যাদেরকে সনাতন এই মুখোশ দিত তাদের অতীতে গিয়ে সনাতন একটু একটু করে সেই পাপগুলো মুছে দিয়ে আসতো। মানে এই মুখোশ আমাদের ক্ষতি করার জন্য নয়? অতীতে গিয়ে পাপ মোছা যায়? এ আবার সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। যেমন ধরুন, এক্ষেত্রে কৃষ্ণা এবং সংঘমিত্রা আপনাদের পাপের বলি হয়েছে, দুজনেই মারা গিয়েছে। আপনাদের পাপগুলো মুছে দিলে তারা আবার এই পৃথিবীতে বাস করতে পারবে, একদম আপনাদের মতোই। শুধু আপনারা আর কখনোই তাদের মুখোমুখি হতে পারবেন না। তবে সব কিছুরই তো একটা মূল্য থাকে, সেই মূল্য আপনাদের চুকিয়ে যেতে হবে সারা জীবন ধরে। হ্যাঁ, কৃষের প্রাণের জন্য আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আপনারা একটু আগে নিজের ছেলের যে মৃত্যুর দৃশ্যটা দেখলেন, ওটাই সারা জীবন ধরে নানা সময়ে নানা জায়গায় দেখতে পাবেন, বারবার। আমাদের ছেলেটা সুস্থ থাকবে তো? হ্যাঁ, ছেলে সুস্থ থাকবে ঠিকই, কিন্তু প্রত্যেকবার এই দৃশ্য দেখার সময়ে সেই কথা আপনারা ভুলে যাবেন। প্রত্যেকবার একই রকমভাবে একই দৃশ্য দেখে একই রকম সন্তান শোক ভোগ করতে হবে আপনাদের। সত্যি মিথ্যের ফারাকটা আর কোনোদিনই আপনারা করতে পারবেন না। তারপর বড় হয়ে আপনাদের ছেলে তার মানসিক ভারসাম্যহীন বাবা মায়ের সঙ্গে কীরকম আচরণ করবে তা অবশ্য আমি বলতে পারবো না। তাছাড়া সনাতন পাপ মুছতে পারত ঠিকই, কিন্তু কিছুটা মানসিক স্থিরতা, কিছুটা মানসিক শান্তি এবং কিছুটা মানসিক সুস্থতার বিনিময়ে। মুছতে পারতো মানে?
এখন আর পারে না? আগে না, কারণ সনাতন বছর 5 আগে মারা গিয়েছে। মানে বছর 5 আগে মারা গেছে? মানেটা কি? এই তো কয়েক মাস আগে আমরা তার থেকে মুখোশ কিনেছি, কথা বলেছি। আরে বলছি সব বলছি, শুনুন। সনাতন মাহাতোর ধ্যান জ্ঞান সবই ছিল ওই পাপ বিঘ্ন মুখোশ। কিন্তু পাপ বিঘ্ন মুখোশ বানাতে গেলে এক বিশেষ ধরনের মুখোশ পরে তা বানাতে হয়। তার নাম সাপ মুক্তি মুখোশ। এটা না পরে পাপ বিঘ্ন মুখোশ বানালে অন্যের পাপ নিজের মধ্যে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে। তাই এই সাবধানতা। কিন্তু কি জানেন তো, প্রত্যেক মুখোশই মানুষের ছোঁয়া পেলে তার আত্মার কিছুটা করে অংশ নিজের মধ্যে নিয়ে নিতে শুরু করে। তারপর একসময়ে মানুষটার আলাদা করে আর কোনো অস্তিত্ব থাকে না। সনাতনেরও সেই অবস্থাই হয়েছিল মশাই। একটা সময়ের পর ওই সাপ মুক্তি মুখোশটা ওর মুখের সঙ্গে এমনভাবে এঁটে বসেছিল, ও চাইলেও তা ছাড়াতে পারত না। ও তখনই বুঝে গিয়েছিল যে ও আর বেশি দিন নেই। দিনরাত এক করে মুখোশ বানাতো। যেদিন মারা গেল সেদিনও মুখোশটা ওর মুখেই লেগেছিল জানেন। মারা যাওয়ার পরে ওটা খোলা গেল। আরে মারা যাওয়ার পরে মানে কি? আমরা তো কমাস আগে ওর থেকে মুখোশ কিনলাম। রিসর্টের লোকটা তো বলল ওই সনাতন মাহাতো। ওরা ভুল কিছু বলেনি, আবার ঠিকও বলেনি যদিও। ওদের কোনো দোষ নেই। এই গ্রামের বাইরের কেউই আসলে আসল সত্যিটা জানে না। হৃদয়ের হেয়ালি দুজনের কারোরই বোধগম্য হলো না। কিছুক্ষণ থেমে থেকে হৃদয় আবার বলতে শুরু করলো। সাপ মুক্তি মুখোশ পরা অবস্থাতে কেউ মারা গেলে তার উত্তরসূরিকে তার অসমাপ্ত কাজ চালিয়ে যেতে হয়। এক্ষেত্রে আমি হৃদয় মাহাতো, সনাতন মাহাতোর একমাত্র ছেলে। আমার বাবার অসম্পূর্ণ কাজ আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনার থেকে তো আমরা মুখোশ কিনিনি সেদিন। আমরা যার থেকে মুখোশ কিনেছিলাম তিনি তো বৃদ্ধ ছিলেন। নিঃশব্দে হাসল হৃদয়। তারপর প্যান্টের ডান দিকের পকেট থেকে আর একটা মুখোশ বের করে নিয়ে সেটা পরে নিল। ওরা অবাক হয়ে দেখল হৃদয়ের মুখটা এখন অবিকল সনাতনের মতো লাগছে। ওই যে বললাম, এই মুখোশ একসময় নিজের অস্তিত্ব নিজেকেই ভুলিয়ে দেয়। মুখোশটা যখন একটু একটু করে পাল্টাতে শুরু করে আমি তখনই বুঝেছিলাম যে বাবা আর বেশি দিন নেই। তাই সময় থাকতে থাকতে আমাকে বাবা সবটাই বলে গিয়েছিল। এই মুখোশটা আবার যখন এটা পাল্টাতে পাল্টাতে আমার মুখের আদল নেবে, তখন বুঝবো আমারও দিন ফুরিয়ে এসেছে। হৃদয়ের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ওরা। আগে হলে সুস্থ স্বাভাবিক বুদ্ধিতে হয়তো হেসে উড়িয়ে দিত সেগুলো, কিন্তু এখন কিছুই অবিশ্বাস করার শক্তি তাদের নেই। হৃদয় আবার বলল, অনেক রাত হয়েছে, চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। এই গ্রামের কেউ পথ না দেখালে আপনারা কেউ এই জঙ্গল থেকে বেরোতে পারবেন না। আর শুনুন, যে কদিন বাঁচবেন কারুর ক্ষতি না করে মনে প্রাণে মানুষের উপকার করবেন, বুঝলেন? হৃদয়ের কথায় চুপ করে রইল ওরা। ধীর পায়ে তাকে অনুসরণ করে জঙ্গলের বাইরে যাওয়ার পথ ধরল। সময় থাকতে থাকতে অতীতের পাপের চক্রব্যূহ থেকে বেরিয়ে যাওয়াটাই শ্রেয়। শেষ হলো আজকের গল্প। লেখিকা সুরঞ্জনা মুখোপাধ্যায়ের লেখা সনাতন মাহাতোর মুখোশ। আজ গল্প পাঠে এবং কম বয়সী চিত্রার ভূমিকায় ছিলাম আমি, দেবস্মিতা। কুশের চরিত্রে মানব,
চিত্রার ভূমিকায় সুচিস্মিতা, সনাতন মাহাতো এবং হৃদয় মাহাতোর চরিত্রে প্রীতম, কৃষ এবং মস্তানের ভূমিকায় অর্ক। কুশের মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রীমতী স্বপ্না বিশ্বাস। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের প্রত্যেক গল্প আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরীচিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।